দর্শক আসসালামু আলাইকুম। মারাত্মক একটা ডেভেলপমেন্ট তিস্তা নিয়ে। তিস্তা প্রকল্প যেটি বহু বছর ধরে আটকে আছে, যেটি বহু বছর ধরে বাংলাদেশের একটা বড় চাহিদা, সেই তিস্তাকে নিয়ে কিন্তু একটা বড় ডেভেলপমেন্ট আছে। সেই ডেভেলপমেন্টটি নিয়েই কিন্তু আমাদের আজকের এই আলোচনা। সো আমাদের এই আজকের আলোচনাটিকে যদি আরো আমরা মনে করি যে আমাদের আরো কিছু জানার আছে, আপনারা কিন্তু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। তাহলে আজকের আলোচনাটি কিন্তু একটা বড় আকার ধারণ করতে পারে এবং আমরা সেটি নিয়ে কিন্তু আলোচনা করতে পারি। এবং আপনাদের যদি মনে কোনো প্রশ্ন থাকে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন। দর্শক, সম্প্রতি আমরা দেখেছি যে পররাষ্ট্রমন্ত্রী তিনি চায়নাতে গেছেন। চায়নাতে যাওয়ার আগে তিনি ভারতে গিয়েছিলেন। ভারত থেকে মরিশাস, মরিশাস থেকে আবার বাংলাদেশে ব্যাক করে এখন তিনি চায়না গেছেন। চায়না থেকে তিনি আবার এই যুক্তরাষ্ট্রে যাবেন, ইউএস যাবেন। তো ইউএসএ উনি কেন যাচ্ছেন? এটা নিয়ে যেমন একটা প্রশ্ন আছে। চায়নাতে কি, কি হচ্ছে, কেন হচ্ছে সেটি নিয়েও কিন্তু অনেকের মনে প্রশ্ন আছে। তো চায়নাতে যে বিষয়গুলো হচ্ছে সেটি আমরা আগে এক পলকে আমরা যদি একটু দেখি, একটু বুঝার চেষ্টা করি। দর্শক, বাংলাদেশ কিন্তু ভৌগোলিকভাবে কিন্তু ভারত দিয়ে বেষ্টিত। এটি আমরা জানি এবং আমরা জানি যে পশ্চিমবঙ্গে সম্প্রতি আপনার নির্বাচন হয়েছে, সেখানে বিজেপি ক্ষমতায় এসছে। এবং বিজেপি ক্ষমতায় আসার পরে অন্তত কম বেশি আমরা ধারণা করতে পারি যে বাংলাদেশের বর্ডারে কি, কি সমস্যা হতে পারে। বর্ডার হয়তোবা খুবই প্রবলেম হতে পারে বর্ডারে, সমস্যার তৈরি হতে পারে, নানা প্রেশার আসতে পারে বর্ডারে। তো সেই বিষয়গুলোকে কিন্তু বাংলাদেশের খুব খেয়াল রাখা প্রয়োজন। এবং এই সময়ে আপনার পররাষ্ট্রমন্ত্রী যখন চায়নাতে সফর করছেন, তো সেটি কিন্তু আরো একটা বড় একটা কিন্তু আমি বলব একটা সিগনেচার, একটা সাইন, একটা হিন্ট বা একটা কিন্তু বড় একটা ডেভেলপমেন্ট বলতে পারি বাংলাদেশের জন্য। কারণ বাংলাদেশের সবথেকে বড় ডেভেলপিং পার্টনার কিন্তু আপনার চায়না আপাতত এখন পর্যন্ত। তো চায়নার সাথে, সাথে কিন্তু আপনার জাপান আছে, সাউথ কোরিয়া আছে, আমেরিকাও আছে এবং নানা অন্যান্য দেশও আছে। কিন্তু চায়নার আ আপনার মানে চায়নার প্রভাবটাই কিন্তু বাংলাদেশে অনেকটা বেশি। শুধু চায়নার কিন্তু প্রভাব বাংলাদেশেই বেশি না। চায়নার প্রভাব কিন্তু বেশ গ্লোবালি কিন্তু প্রচুর বেড়েছে আগের থেকে। তো দর্শক, আপনারা যদি দেখেন তিস্তার যেই অবস্থা বা আমরা যদি দেখি যে গঙ্গা চুক্তি কিন্তু আপনার ডিসেম্বরের ১২ তারিখে কিন্তু শেষ হয়ে যাবে। এবং আমরা এই গঙ্গা চুক্তি কিন্তু আওয়ামী লীগের আমলেই হয়েছিল এবং সেই গঙ্গা চুক্তিটির সবথেকে বড় যে ক্লজটা সেটা ছিল হচ্ছে আপনার সমান যেই বন্টন সেইটাকে কিন্তু এনশিওর করতো না। আবার জিয়াউর রহমানের আমলে ৮৫-তে আপনার যেই চুক্তিটি হয়েছিল গঙ্গা চুক্তিটি সেটির মধ্যে কিন্তু আবার সমান একটা হিস্যার কথা ছিল। কিন্তু পরবর্তীতে সেটা আবার রিনিউ হয় নাই। তো এখন যেই বড় বিষয়টা সেটা হচ্ছে যে তিস্তার চুক্তি। তিস্তা কিন্তু একটা বাংলাদেশের প্রাণ। তিস্তা হচ্ছে বাংলাদেশের পুরো যে আমাদের যে সেই অঞ্চলের যারা আছেন লালমনিরহাট, আ আপনার সেই অঞ্চলগুলোতে বুড়িমারি, লালমনিরহাট, আপনার পাটগ্রাম এই অঞ্চলগুলোতে যারা আছে তাদের কিন্তু জীবন মরণের বিষয়। তারা কিন্তু সেখানে পুরোটাই কৃষক এবং তাদের কিন্তু একটা এই তিস্তার পানি প্রয়োজন। এবং আমাদের এই তিস্তার পানিটা যে প্রয়োজন, এই তিস্তার পানিটা দিয়ে আসলে আমাদের কি মানে আমরা কি বুঝাতে পারছি? মানে কি বুঝতে পারছি সেটিও কিন্তু আমাদেরকে বুঝতে হবে। তিস্তার পানিটা আমাদের কেন প্রয়োজন? তিস্তার পানিটা কি আমাদের এইজন্য প্রয়োজন যে আ আমাদের কৃষিকাজের জন্য? না দর্শক, আমাদের তিস্তার পানি কিন্তু এইজন্য প্রয়োজন না। আমাদের তিস্তার পানি প্রয়োজন হচ্ছে আমাদের নিজেদের কৃষকদের জীবন বাঁচানো। আমাদের নিজেদের কৃষকদের লাইফ এবং সবকিছু মানে কৃষিকাজের সবকিছু ডিপেন্ড কিন্তু এই তিস্তার পানির উপরেই করে। তো ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্কটি সেটি হচ্ছে তিস্তার সম্পর্ক এবং এই তিস্তার মানে তিস্তা হচ্ছে একটা সম্পর্ক এবং এই তিস্তা যে পানি, ঠিক আছে, এটি আমাদের পাওয়াটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কারণ এটার উপরে কিন্তু আমাদের ক্লাইমেট, এটার উপরে আমাদের ল্যান্ড, আমাদের ফসল সবকিছু ডিপেন্ড করছে। আপনারা যদি সম্প্রতি দেখেন যে ভারত সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু মরিশাসে গিয়েছিলেন এবং মরিশাসে যেয়ে কিন্তু তিনি এনডিটিভিকে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে কিন্তু তিনি কিছু পয়েন্ট বলেছেন। সেই পয়েন্টগুলো কি? সেই পয়েন্টগুলো হচ্ছে যে ভারতকে বলতে হবে তার সমস্যা কোথায়। তাহলে গিয়ে আমরা সেটি সলভ করতে পারবো। এছাড়া বাংলাদেশ যার সাথে ইচ্ছা তার সাথে সম্পর্ক বজায় রাখবে। সেটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। ভারতের তাতে কি সমস্যা হচ্ছে সেটি ভারতকে বলতে হবে। তবে গিয়ে বাংলাদেশ সেটিকে নোট করবে এবং বাংলাদেশ
ডেফিনেটলি ভারতকে সহায়তা দিবে। ভারতের ক্ষতি হয়, বাংলাদেশ এমন কিছু করবে না, এবং নানান আলোচনা আরো হয়েছে। তো এখন পররাষ্ট্রমন্ত্রী আপনার চায়নাতে গিয়েছে। চায়নাতে যাওয়ার পরে কিন্তু তিস্তার ব্যাপারে একটা বড় ডেভেলপমেন্ট হয়েছে, এবং তিস্তা নিয়ে কিন্তু আপনার চায়নার যেই একটা আগ্রহ ছিল, সেই আগ্রহের জায়গা কিন্তু বাংলাদেশও তুলে ধরেছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে তিস্তা খুব দ্রুত চায়না এই প্রজেক্টটা নিয়ে নিবে, এবং এই প্রজেক্টটাতে চায়না কাজ করবে। তো দর্শক, এই যে চায়নার সাথে যে বড় ডেভেলপমেন্টটা হচ্ছে এই মুহূর্তে, আপনারা যদি খেয়াল করে দেখেন, শুরুর দিকে একটা কথা ছিল যে সরকার যখন ক্ষমতায় আসে, বা সরকার যখন আপনার আপনার সরকারের মন্ত্রীরা যখন আপনার শপথ নিচ্ছিল, ঠিক তখন কি কথা হচ্ছিল যে এই মানে চায়নাকে খুব বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে না, ব্লা 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 অনেক কিছু। তবে শেষ পর্যন্ত কিন্তু চায়নার দিকে কিন্তু বাংলাদেশকে ঝুঁকতে হয়েছে। তারেক রহমান এই মুহূর্তে যেটি করেছে যে ভারতকে কিন্তু সিস্টেম্যাটিক্যালি আপনার তিস্তা চুক্তির থেকে কিন্তু, মানে তিস্তার জায়গা থেকে কিন্তু ভারতকে আপনার বলতে পারেন অনেকটা মাইনাস করে দিয়েছে তারেক রহমান। এবং সবথেকে বড় কথা হচ্ছে যে এই যে তিস্তা থেকে যে তারেক রহমান সিস্টেম্যাটিক্যালি ভারতকে মাইনাস করেছে, এখন এটি যদি হঠাৎ করে আপনারা যেটা চান আর কি, ভারতের সাথে শত্রুতা করে, সেটা কিন্তু মোটেও সম্ভব না। ভারতের সাথে কিন্তু আমাদের গঙ্গা চুক্তি আছে, আরো 53টা নদী আছে। তো সেই 53টা নদীর চুক্তি কিন্তু আছে, সেগুলোও কিন্তু কমপ্লিট করতে হবে ভারতের সাথে। মানে ভারতের সঙ্গে আমাদের আরো অনেক কাজ করার আছে, আরো অনেক বিষয়াদি আছে। সেই বিষয়াদির জায়গাগুলো কিন্তু ভারতের সাথে ক্লিয়ার করতে হবে। যখন সম্পর্কটা আপনার ব্যালেন্সের উপরে থাকবে, তখন কিন্তু সেই সম্পর্ক অনেকটা সুন্দর থাকবে বলেই এই বর্তমান সরকার মনে করছে। এবং তারেক রহমানের দিকে যদি আমরা নজর দেই, তারেক রহমান কিন্তু খুব সিস্টেম্যাটিক্যালি আপনার বাংলাদেশের সবকিছু গোছাচ্ছে, এবং ভারতকেই যে খুব বেশি প্রায়োরিটি দিচ্ছে বিষয়টা কিন্তু তা না। ভারতকে প্রায়োরিটি দিয়ে তার থেকে ম্যাক্সিমাম কি আদায় করা যাচ্ছে সেটার দিকেই কিন্তু নজর তারেক রহমানের। তো চায়নার সাথে তিস্তার একটা চুক্তি হয়ে যাবে খুব দ্রুতই, এবং আমার কাছে মনে হচ্ছে যে আগামী জুন জুলাই এই সময়টাতে তারেক রহমান চায়না ভিজিট করছে, তার প্রথম সফর হবে চায়না, এবং সে প্রথম সফরেই একটা মারাত্মক দুর্দান্ত হিস্টোরিক এমওইউ সাইন হতে পারে। সেটি তিস্তা নিয়ে, সেটি আমাদের সামরিক শক্তি নিয়ে। এমনও হতে পারে চায়নার কিছু বড় বড় আপনার যুদ্ধ বিমান, ট্যাঙ্ক, অস্ত্র, সামরিক খাতে একটা বড় ধরনের একটা চেঞ্জেস আসবে। কারণ কি? তার পেছনে একটা রিজন হচ্ছে, সম্প্রতি আমরা দেখেছি যে জনাব তারেক রহমান আপনার নেভি, এয়ার ফোর্স এবং আর্মি চিফদের সাথে কিন্তু অনেক বেশি আলোচনা করেছেন। এবং সম্প্রতি যদি আমরা দেখি, আমাদের আর্মি চিফ মালয়েশিয়াতে গিয়েছিলেন। সেখানে আপনার পাকিস্তান, তারপর চায়নার যেই ডিফেন্স শো গুলো হয়, মানে ডিফেন্স ইকুইপমেন্টস এর যেই এই আপনার জাদুঘরের মতো আরকি, সেখানে তারা সেখানে শো করে, তাদের শক্তি প্রদর্শন করে। সেই অনুষ্ঠানে যখন যোগদান তিনি কিন্তু এই আপনার সামরিক অস্ত্রের যেই শো, মানে শো গুলো, সেই শো গুলো কিন্তু তিনি দেখেছে, এবং তিনি ব্যক্তিগতভাবে কিন্তু সেটি অবজার্ভ করে এসে ডেফিনেটলি প্রধানমন্ত্রীকে সেই বিষয়ে আপডেট করেছেন। এবং এখন প্রধানমন্ত্রী কিন্তু চায়নার সাথে একটা ল্যান্ডমার্ক, একটা বড় মানে এগ্রিমেন্ট সাইন করতে যাচ্ছে, এবং সেটি বাংলাদেশের পুরো হিস্টোরি পাল্টে দিতে পারে বলেই এক্সপার্টদের ধারণা। এবং এখানে আসলে ভারতের সাথে সম্পর্ক কি হবে? ভারতের সাথে সম্পর্ক হবে খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, এবং ব্যালেন্স। আমার চাওয়া তোমাকে দেখতে হবে, তোমার চাওয়া আমি দেখব। এখন এই মুহূর্তে বিজেপি সরকার যখন পশ্চিমবঙ্গে এসছে, সে এসেই যদি এখন বাংলাদেশিদের, মানে বাংলাদেশি আখ্যায়িত দিয়ে বা বাংলাদেশি বলে যদি আপনার বাংলাদেশের ভেতরে পুশ করে দেয়, তবে সেটি বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক আরো বাজে বা নষ্ট হতে পারে বলে আমার কাছে মনে হচ্ছে। বাকি দর্শক আপনারা কি জানেন? আপনারা কি ভাবছেন সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।